এইখানে আমরা C41 ম্যাথটা এখন শিখবো। একটা কোম্পানি আছে, সুলাইমান এন্ড কোম্পানি, পারচেস করেছে একটা মেশিন, একটা নতুন একটা মেশিন কিনেছে জুলাইয়ের 1 তারিখে 2015 সালে 40,000 টাকা দিয়ে। আর ওইটা ওই সেম ডেতেই ইনস্টল করেছে তারা। ক্যারিং কস্ট হয়েছিল ওই মেশিনটার জন্য 3,000 টাকা, ইনস্টলেশন চার্জ হয়েছিল 7,000 টাকা। তাহলে এই হিসাব করলে 40,000 টাকার মেশিনটার টোটাল কস্ট গিয়ে দাঁড়ায় 3, 7, 10 যোগ যোগ 40, মোট 50,000 টাকা। যদিও 40,000 টাকা দিয়ে কিনেছে, তবুও এক্সট্রা আরো 10,000 টাকার খরচ। এরপরে দেখেন, এটা তো নতুন কিনছে কবে? জুলাইয়ের 1 তারিখে 2015 সালে। এরপরে দেখেন, দ্য ব্যালেন্স অফ মেশিনারি অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার 2015। বিগিনিং অফ দ্য ইয়ার 2015 বলতে জানুয়ারির 1 তারিখে। জানুয়ারির 1 তারিখে 2015 সালে তাদের যে মেশিনারি অ্যাকাউন্ট, মানে তাদের যে মেশিনের পরিমাণটা, আগে থেকেই মেশিন ছিল 2 লাখ টাকা। ভালো মতো খেয়াল করবেন, তারা জুলাইয়ের 1 তারিখে একটা মেশিন কিনে আনছে নতুন, এটা তথ্য দিল। তারপরে শেষে বলে দিল যে তাদের কিন্তু জানুয়ারি 1 তারিখ থেকে একটা মেশিন ছিল 2 লাখ টাকা, যেটা জানুয়ারি 1 তারিখে কিনে নেই, আগে থেকেই ছিল। যেহেতু ব্যালেন্স বলছে উদ্ধৃত, মানে আগে থেকেই ছিল। কবে কিনছে তা বলে নাই, তাদের আগে থেকেই মেশিনটা ছিল 2 লাখ টাকা। এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে এটা অনেকদিন ইউজ করছে এবং এটার অবচয় হয়েছে। কত টাকা অবচয় হয়েছে? 40,000 টাকা। 2 লাখ টাকা বলতেছে ভাই, এটার দাম ছিল কিন্তু 2 লাখ টাকা, এবং এটা ইউজ করতে করতে 40,000 টাকার অপচয় হয়েছে। তাহলে এখানে আমরা দুইটা মেশিনের তথ্য পেলাম। একটা আগে থেকেই ছিল, যেটা কিনছিল 2 লাখ টাকা দিয়া, এবং এটার অলরেডি অপচয় হয়ে গেছে কত? 40,000 টাকা। এবং জুলাইয়ের 1 তারিখে এসে আরো একটা মেশিন কিনছে, যেটা 40,000 টাকা দিয়ে কিনছে, আর এক্সট্রা খরচ 10,000 টাকা, মোট 50,000 টাকা। এইবার ডিটারমিন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফ মেশিন ফর 2015 আর 2016, 2 বছরের জন্য অবচয়ের পরিমাণটা বের করতে বলছে। দুইটা মেশিন, তাই না? একটা 2015 শুরু থেকেই ছিল, আর একটা 2015 মাঝামাঝি থেকে আসছে। তাহলে চলুন প্রথমে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টটা দেখা যাক। এখানে দেখবেন যে প্রথমে যে নতুন মেশিনটা আসছে এটা টোটাল কস্ট বের করছে, যদি আমরা মনে মনেই বের করতে পারি। এরপরে দেখেন 2015 সালে একটা নতুন মেশিন আসছে জুলাইয়ের 1 তারিখে। এখন এই যে একটা 10%-এর হিসাব, এই 10% কথাটা শেষে বলে দিছিল যে কোম্পানিজ রেট অফ চার্জিং ডেপ্রিসিয়েশন 10%। PA বলতে পার অ্যানাম, প্রতি বছর, অন কস্ট, যে মোট খরচটা, মোট খরচের উপর 10%। তো নতুন যে মেশিনটা কিনলো 50,000 টাকা দিয়ে, এটা 10% অবচয় হবে। এখন 10% করলে তো 1 বছরের অবচয় বের হয়। তো 50,000 টাকা 10% হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা হচ্ছে 1 বছরের অবচয়। কিন্তু নতুন মেশিনটা তো জুলাইয়ের 1 তারিখে আসছে, তো 1 বছরের হিসাব করলে তো হবে না, এটা চিন্তা করতে হবে 6 মাসের। এই জন্য দেখেন হাফ করছে। তো 50,000 টাকার হাফ করলে কত হয়? মানে 5,000 টাকার হাফ করলে 2,500 টাকা হয়। নতুন মেশিনের অবচয় 2,500 টাকা। এরপরে আমাদের কিন্তু আরো একটা মেশিন ছিল, যেটার দাম ছিল 2 লক্ষ টাকা। ওইটার উপরে কত পার্সেন্ট অবচয় হবে? 10%। তাহলে অবচয় হয় 20,000 টাকা। তাহলে 15 সালে যে দুইটা মেশিন, একটা পুরাতন একটা নতুন, দুইটার মিলে মোট অবচয় কত হয়? 22,500 টাকা। এরপর 2016 সাল। এখন 2016 সালে কিন্তু দুইটা মেশিনই বছরের শুরু থেকে ছিল, নতুনটাও পুরাতনটাও। নতুনটার উপর 10%, সারা বছর অবচয় 5,000 টাকা। আর পুরাতনটার উপরও 10%, সারা বছর অবচয় 20,000 টাকা। টোটাল 25,000 টাকা। এই ছিল যে প্রথম রিকোয়ারমেন্টটা। দুইটা মেশিন, দুইটা মেশিনের জন্যই 2015 এবং 2016 এই 2 বছরের অবচয়টা বের করেছে। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। এরপরে এখানে যে 2 নম্বর রিকোয়ারমেন্টটা, 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে শো মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারির নামে একটা খতিয়ান করতে বলেছে 2015 আর 2016 সালের। এখন খতিয়ান করার জন্য তো জাবেদা করতে হবে, তাই না? এখন আমরা এত বছর ধরে হিসাব বিজ্ঞান করছি, আমরা কিন্তু জাবেদা ছাড়াই খতিয়ান করতে পারি, অথবা মনে মনে জাবেদা গুলো করেও নিতে পারি। 2015 আর 2016 এই 2 বছরের জন্য খতিয়ান করতে বলছে, তাই না? ছোট্ট একটা ব্যাপার দেখাই দিই, যে
এখানে দেখবেন মেশিন হিসাবে যেই খতিয়ানটা সেটা করেছে। আপনার কিন্তু 2015 সালের খতিয়ানটা যখন করতে যাবেন, আগে থেকেই কিন্তু আপনার কাছে একটা মেশিন ছিল। সুতরাং ওইটার ব্যালেন্স কিন্তু আপনি আগে বসায় নিবেন, যে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিধি দিয়ে আপনার আগে থেকেই একটা মেশিন ছিল, নতুন করে আরো একটা মেশিন কিনে আনছেন, তাই না? সুতরাং 40,000 টাকা, এটা 40,000 না হয়ে 50,000 হবে। এইখানে তারা একটা ছোট্ট মিস্টেক করছে, কারণ মেশিনের মোট মূল্য হচ্ছে 50,000 টাকা। মেশিনের মোট মূল্য কত? 50,000। এখানে 50,000 হবে, আপনারা 2,50,000 দিয়েই অঙ্কটা করবেন। এখানে মিস্টেক করছে, 40 দিয়ে করছে, আপনারা 50 দিয়ে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বাকি খতিয়ান তো আপনারা ছোটবেলা থেকে যা শিখে আসছেন ওইটাই। এরপর এখানে যে সি নম্বর রিকোয়ারমেন্টটা, শো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলছে 2015 আর 2016 সালের। 2015 সালে কত টাকা অবচয় হয়েছে, 2016 সালে কত টাকা অবচয় হয়েছে, এটা কিন্তু আমরা প্রথম রিকোয়ারমেন্টে বের করেছিলাম, তাই না? সুতরাং এইটা হিসাব করে আমরা সহজেই কিন্তু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে খতিয়ানটা করতে পারি। খুব একটা ঝামেলা না। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে খতিয়ানটা খুব সহজ। একটু জাবেদা ছাড়াই আপনারা একটা ছোট একটা ব্যাপার মুখস্থ করে নিলেই করতে পারবেন। ডেবিট দিকে অলওয়েজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং ক্রেডিট দিকে ইনকাম সামারি। টাকাটা বসাই দিবেন কত টাকা অবচয় হয়েছে। 2015 সালে মোট অবচয় হয়েছে এই যে 22,500। আপনারা 22,500 বসায় দুই দিকে সমান করে দিবেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টে কখনোই ব্যালেন্স বিডিসিডি করতে হয় না, দুই দিক মিলে যায় অলওয়েজ। এখন কেন এখানে ইনকাম স্টেটমেন্ট আসলো, এই ব্যাপারটা বুঝার ভালো মতো খেয়াল করবেন। আমাদের যেই বই, এখানে একটা জাবেদা দেখায় নাই, একটা জাবেদা তারা দেখায় নাই। আমাদের আগের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এখানে জাবেদা করেছিল, তাই না? যে প্রত্যেক বছর অবচয়ের জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, জাস্ট ডেপ্রিসিয়েশনের জাবেদা দিয়েছে। কিন্তু আরো একটা জাবেদা দিতে হয়, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি করার জন্য? ক্লোজ করার জন্য। এই জাবেদাটা এখানে দেয় নাই। এখন এই জাবেদাটা এখানে দেয় নাই, এই জাবেদাটা বুঝার জন্য আপনাদেরকে আমি যে কাজটা করতে বলবো, যে এইচএসসি যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা আপনি এখানে ইংরেজিতে করছেন, তাদের এই অধ্যায়টা বাংলাতে আছে। একটু শর্টকাট, ওদের এত বিশদ ব্যাখ্যা নাই। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির লেনদেন, এই অধ্যায়ের কিছু ভিডিও আমি ইউটিউবে দিয়েছি। এইচএসসি যাদের অ্যাকাউন্টিং, ওই যে ভিডিওগুলো আমি দিয়েছি আপনারা ওইগুলো দেখবেন। দেখলেই বুঝতে পারবেন অবচয় বন্ধের বা অবচয় হিসাব ক্লোজ করার যে জাবেদাটা, ওইটা আপনারা ওইখান থেকে বুঝতে পারবেন। এই অঙ্কটা আমরা আগের ক্লাসে করেছি, যেখানে আমরা জাবেদা করে দেখিয়েছি। কিন্তু এখানে অবচয় হিসাব বন্ধ করার জন্য যে জাবেদাটা, সেটা তারা দেয় নাই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবচয় হিসাব বন্ধ করার জাবেদাটা দেওয়া উচিত। যদিও এখানে দেয় নাই, তবে দেওয়া উচিত। এখন কিভাবে দিবেন, কোথায় দিবেন, এটার জন্য আপনাদেরকে আমি যে কাজটা দিব, যে এইচএসসি এর যেই দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তি লেনদেনের কিছু ভিডিও আমি ইউটিউবে দিয়েছি, ওইখান থেকে দেখবেন। তাহলে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না তখন, যে ভাই কোথায় আমি এই জাবেদাটা বসাবো, কিভাবে আমি খতিয়ানে এই ইনকাম সামারি কথাটা আনবো। তখন দেখবেন খুব সহজ হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশনই থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা এখানে আমাদের যে 4 নম্বর রিকোয়ারমেন্টটা সেটা করব, যে শো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। সেম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে খতিয়ান করব। তবে 2015 সাল 16 সাল তো বলছে, তাই না? 2015 সালে কিন্তু একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে একটা ব্যালেন্স দেওয়া ছিল 40,000 টাকা। এটা কিন্তু আগে প্রথমেই ব্যালেন্স বিডি দিয়ে লিখে নিতে হবে। দেখবেন যে ব্যালেন্স বিডি দিয়ে প্রথমেই 40,000 টাকা লিখে নিছে। তারপরে নতুন করে 2015 সালে যে আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছে, ওইটার জন্য যাবে না। আবার 2016 সালে, 16 সালের যে আগের বছরের ব্যালেন্স, ওইটা আসবে, তাই না? এটা ব্যালেন্স সিডি না হয়ে ব্যালেন্স বিডি হইতো। এই যে এই পাশে ব্যালেন্স সিডি হয়েছে না, এইটা এই পাশে ব্যালেন্স বিডি হইতো। এখানে তারা ছোট্ট একটু মিস্টেক করছে, এটা ব্যালেন্স বিডি হবে। এখানে বুঝার ব্যাপার এটাই হচ্ছে, প্রথম বছর 2015 সালে তাদের তো আগে থেকেই একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স প্রশ্ন দেওয়া ছিল, ওইটা আগে ব্যালেন্স বিডি দিয়ে বসায় নিবেন।
তারপরে যে জাবেদা আপনারা করবেন ওই জাবেদা অনুযায়ী বাকি হিসাবগুলো করবেন। জাস্ট এখানে ছোট্ট একটা মিস্টেক করছে, ব্যালেন্স সিডি না হয়ে ব্যালেন্স বিডি হবে। বাকি সবকিছু আগের মতোই, আশা করি আপনারা বুঝবেন। এরপরে দেখবেন যে একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলছে 2016 সালে। আমরা জানি ব্যালেন্স শিটে দেখানো হয় যে ওই দিন কি পরিমাণ সম্পত্তি আছে বা ওই দিন সম্পত্তির দাম কত। আমরা 2015 সালে একটা মেশিন ছিল, আরো একটা কিনে আনছি, মোট দুইটা মেশিন। এটা টোটাল কস্ট আমরা জানি। এবং 15-16 এই 2 বছরের কিছু অবচয় হয়েছে নতুন করে। এবং আগে থেকে কত টাকা অবচয় ছিল? 40,000 টাকা। তাহলে দেখেন যে একটা মেশিন ছিল 2 লক্ষ টাকা, নতুন একটা কিনে আনছে 50,000 টাকা, মোট 2,50,000 টাকা। এবং এই দুইটা মেশিনের মোট কত টাকা অবচয় হয়েছে দেখেন, আগে থেকেই কিন্তু 40,000 টাকা অবচয় হয়ে গেছে। এবং নতুন করে এই 2 বছরে আরো কত টাকা অবচয় হয়েছে? 15 সালে হয়েছে 22,500, আর 16 সালে 25,000, মোট 47,500 এই 2 বছরে। এবং আগের অবচয় ছিল 40,000, মোট কত টাকা অবচয় হয়েছে? 87,500। এই 87,500 টাকা অবচয় আমরা কি করবো? মাইনাস করে দিব। আমরা লিখে দিই না? মেশিন সম্পত্তি মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় বলতে এই সম্পত্তিগুলোর এখনো পর্যন্ত মোট কত টাকা অবচয় হয়েছে। 16 সালের হিসাব যেহেতু আমরা করছি, 16 সাল পর্যন্ত মোট কত টাকা অবচয় হয়েছে এগুলো আমরা মাইনাস করব। তাহলে 16 সালের ডিসেম্বর 31 তারিখ এটার দাম কত আছে সেটা আমরা দেখাইতে পারবো ব্যালেন্স শিটে। আশা করি বুঝতে পেরেছেন।